বাংলাদেশে অনেক কিছু ঘটছে। আমি গতবার এনসিপি এবং বিভিন্ন দলের মধ্যে কি হচ্ছিল, রাজনীতির দোলাচলে কে কোন দলে যাচ্ছিল সেটা নিয়ে বলছিলাম। তো সেই আলোচনার গত সপ্তাহের আলোচনার রেশ ধরেই আজকে একটু এনসিপির গত সপ্তাহের আলোচনায় মনে হয় আমি এনসিপি দলটির দৈন্যতা নিয়ে কথা বলছিলাম। তো আজকে একটু এই দলটির স্বরূপ উদ্ঘাটন নিয়ে কথা বলবো, স্বরূপ উদ্ঘাটন করতে চাই। প্রথমে একটু বলে রাখছি যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তথাকথিত জুলাই আন্দোলন বলতে মানা করেছেন। আমরা বেঁচে গেছি কারণ আমরা একে প্রথম থেকে জুলাই সন্ত্রাস বলি। তো এই জুলাই সন্ত্রাসের সন্ত্রাসীরা 2024 সালের জুলাই থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যানারে এবং নতুন রাজনৈতিক দলের ব্যানারে বিভিন্ন ধরনের সন্ত্রাস, দুর্নীতি, কুকর্ম করেই চলছে। বিভিন্ন পত্রপত্রিকা, অনেকের পডকাস্ট আর লেখালেখি থেকে সেগুলো আমরা খুব ভালো করেই জানি। সম্প্রতি যে নারী নেত্রীরা এনসিপি থেকে পদত্যাগ করেছে তারাও এক বাক্যে জুলাই সন্ত্রাসীদের নানা কুকর্ম, দুর্নীতি এবং অসদাচরণ নিয়ে বলেছে। অবশ্যই নারী নেত্রীরাও যে দুর্নীতি থেকে বাইরে তা বলা যাবে না। জুলাই সন্ত্রাসী নুসরাত তাবাসসুমকে আমরা কিছুদিন আগেই 50,000 টাকা দামের একটি ব্যাগ নিয়ে ইউরোপের কোনো একটি জায়গায় ঘুরে বেড়াতে দেখেছি। তো জুলাই আন্দোলনকে সফল করার জন্য কি পরিমাণ টাকা যে এদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এগুলো সবই বের করা হচ্ছে। হিসাব রাখছি আমরা, সময় মতো আমরা প্রকাশও করব। তো যাই হোক, সম্প্রতি জুলাই সন্ত্রাসীদের যে দুটি ঘটনা আমাদের সবার চোখে পড়েছে। প্রথমটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার সময় তিনি এই সন্ত্রাসী বলে যে গণ অভ্যুত্থানের সময় এসআই সন্তোষ দাসকে তারা জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। শায়েস্তাগঞ্জের এসআই যেন সে কথাটি মনে রাখে। তো দ্বিতীয়টি হলো তাহরিমা জান্নাত সুরভী নামের আরেক জুলাই যোদ্ধা, যে কিনা লাঠি হাতে ছাত্রলীগের কর্মীদের খুঁজে ফিরত। সে 50 কোটি টাকার এক চাঁদাবাজিতে ফেসে যায়। জামিনে মুক্তি পেয়ে সে সংবাদ সম্মেলন করে, বিভিন্ন পত্রিকা সে জ্বালিয়ে দেবে বলে সে এই ধরনের উক্তি, উস্কানিমূলক উক্তি সেগুলো আবার দেওয়া শুরু করে এবং সেটা আপনারা সবাই দেখেছেন। এছাড়া আমি যদি আপনাদের কিছু ঘটনার কথা বলি, ধরুন সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ, যার বাসা থেকে ডিবি পুলিশ 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে। বগুড়ার সারিয়াকান্দিতে এনসিপির প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম চাকরি দেওয়ার নাম করে 7 লাখ টাকা আত্মসাৎ করেছে। খুলনায় এনসিপির সমন্বয়ক এক ব্যবসায়ীকে অপহরণ করে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। নতুন দুটি টিভি স্টেশনের লাইসেন্স নিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আরিফুর রহমান তুহিন এবং আরেকজন হলো এনসিপির সদস্য আরিফুর রহমান। ঢাকার একটি হাসপাতালে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু সমন্বয়ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার কনসার্ট আয়োজনের জন্য 70টি প্রতিষ্ঠানের কাছে 76 লাখ টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে। সাতক্ষীরায় দেবহাটায় আজকে অনেকদিন যাবৎ ধরে শোনা যাচ্ছে যে 3 সমন্বয়ক চাঁদাবাজি করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ সব খবর আসছে পত্রিকায়। ঢাকার কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ঢাকার কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্যরা। তো দর্শক, এই হলো আপনাদের তথাকথিত জুলাই সন্ত্রাসীদের অবস্থা। এর মধ্যে আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরে একটি অফিস আছে যেটাকে তারা টর্চার সেল হিসেবে ব্যবহার করে। সেখানে তারা বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে আসে এবং ব্যবসায়ীদের টর্চার করে তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক লিখে নেয়। এনসিপির বিভিন্ন পুরুষ নেতা সময় সময় বিভিন্ন নারী নেত্রীদের যে কি ধরনের যৌন হয়রানি করেছে সেগুলো আপনারা জানেন। এছাড়া বাসে, ট্রেনে খেলার টিকিট নিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ব্যবহার আপনারা দেখেছেন।
কথা একটাই, আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের টাকা দিতে হবে কেন? তো এতে গেল এই নতুন দলটির আনাচে কানাচে থাকা পাতি নেতাকর্মী সন্ত্রাসীদের কথা। এখন পাতি সন্ত্রাসীরা যখন এই এই ধরনের অন্যায় কুকর্মে সাথে জড়িত থাকে, আমরা সহজেই অনুমান করতে পারি যে বড় নেতাদের দুর্নীতি অরাজকতা কোথায় গিয়ে ঠেকেছে, তাই না? চলুন আমরা একটু সেগুলো দেখতে চেষ্টা করি। একটু বলে রাখি যে শুধু আমরা না, আসিফ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই যে ছাত্রদের পক্ষে তারা সরকারি ক্ষমতায় বসেছে, বসে যে কি ধরনের অসম্ভব রকমের মামলা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যে নিয়ে দুর্নীতি তারা করেছে, সেগুলো কিন্তু দলের ভেতর থেকেই এখন অনেকে প্রকাশ করছে। আপনাদের যদি একটু একটা খুব সাম্প্রতিক ঘটনা বলি, আমরা অনেকেই মনে হয় এটি এড়িয়ে গেছি বা দেখিনি, যে এনসিপির অনেক তৃণমূল কর্মী এখন দলের বড় বড় নেতাদের কৃতকর্মের কথা বলে দল ছাড়তে শুরু করেছে। 2025 সালের 11ই ডিসেম্বর তারিখে, এই ডিসেম্বরে 11 তারিখে আসিফ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল এনসিপি নেতারা এক মিছিল করেছে। নির্বাচন তফসিল ঘোষণার ঠিক আগে আগে তারা এই মিছিল বের করে এবং দাবি করে যে দুদক যেন আসিফ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের দুর্নীতির খোঁজ নেয় এবং সেই দুর্নীতির বিচার করে। তো যেটা বলছিলাম যে চলুন আমরা একটু এনসিপির কিছু বড় নেতাদের দুর্নীতি একটু জেনে নেই। আসিফ সজীব ভুঁইয়া, তার কথা যদি বলেন, তার বরাত দিয়ে বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্যে 20 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায়ের ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত পত্রপত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখছি। এগুলো কিন্তু আসিফের ছিটে ফোটা দুর্নীতির কথা। আজকাল যে সত্যটি অথবা যে কথাটি সবার মুখে আমি শুনি, আমি যেখানেই যাচ্ছি, আমি একটা মিডল এবং আপার ক্লাস লেভেলের আড্ডায় বা পরিচিতদের কাছে যখনই যাচ্ছি, তখনই আমি এই কথাটাই শুনি যে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি যে ছেলেটি দুর্নীতি করেছে সে হলো এই আসিফ সজীব ভুঁইয়া। অনেকের মতে আসিফ সজীব ভুঁইয়ার এই মুহূর্তে কত হাজার কোটি টাকা আছে, সে কত হাজার কোটি টাকার মালিক, সেটি শুনলে নাকি আমাদের অনেকেরই মাথা ঘুরে যাবে। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তার সীমাহীন দুর্নীতির কথা তো আমরা সবাই দেখেছি। তো আপনারা যদি এই খবরটি একটু দেখুন, শুধু একটি উদাহরণ আমি আপনাদের দেই। এই সংবাদটির প্রথম বাম দিকে যদি দেখেন, যে প্রথম সংবাদের হেডলাইনটি একটু মিসলিডিং, কিন্তু খবরটি যদি আপনারা পড়েন, আপনারা যদি ভিতরে গিয়ে পুরো সংবাদটি পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন যে 51 লাখ টাকার স্টেডিয়াম 14 কোটিতে করার অনুমোদন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছিল এবং সেটি বিভিন্ন যুক্তিসঙ্গত কারণে হয়েছিল। তো কিছু উপদেষ্টা এই প্রকল্প বাতিল করতে চেয়েছিল, কারণ তাদের যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমলে সবকিছুই খারাপ। কিন্তু জানা যায় যে সকল উপদেষ্টাদের আপত্তি উপেক্ষা করে আসিফ সজীব ভুঁইয়া এই প্রকল্প যে শুধু একনেকে অনুমোদন বহাল রেখেছে তাই নয়, এই প্রকল্পের সময়সীমাও আরো 2 বছর বাড়িয়েছে এবং বাজেট বাড়িয়েছে প্রায় দ্বিগুণ। তো তাহলে আমাদের কাছে এটা থেকে আমরা কি উপসংহারে আসতে পারি? হয় এই প্রকল্পটি আসলে একটি ভালো প্রকল্প, এই কারণে আসিফ সজীব ভুঁইয়া এটি সচল রেখেছেন, অথবা এই প্রকল্প থেকে আসিফ সজীব ভুঁইয়া বিরাট অঙ্কের টাকা চুরি করার একটা সম্ভাবনা দেখছেন। তো এই দুই অপশনের মধ্যে কোনটি সঠিক সেটি আমি আপনাদের বিচারের উপর ছেড়ে দিলাম। তবে আপনারা যদি পরের খবরটি দেখেন, যে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করা হয়েছিল এবং এর পিছনে কিন্তু ছিল আসিফ সজীব ভুঁইয়ার দুর্নীতির ইতিহাস। ফারুক আহমেদ এই প্রসঙ্গে বলেছিলেন, ক্রীড়া উপদেষ্টার পছন্দের প্রতিষ্ঠানকে যদি আমি কাজ দিতাম তাহলে আমি ভালো থাকতাম। এছাড়া আসিফ সজীব ভুঁইয়ার কথা বলতে গেলে আসলে শেষ হবে না, তারপরে জানা দরকার। এছাড়া আসিফের সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তো আপনারা তদবির বাণিজ্যের কথা জানেন, শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। তবে আপনারা একটি কথা মনে রাখবেন যে এই শত কোটি টাকা লোপাট মোয়াজ্জেমের একার দ্বারা হয়নি, এটার পিছনে আসিফের সব রকমের চাবিকাঠি নাড়ানো ছিল এবং এই টাকা মোয়াজ্জেম একা খাবে না, এর
শেয়ার ভাগটা যাবে কিন্তু আসিফের পেটে। তো ঠিক একই সময় কি হয়েছে যে আমরা দেখেছি যে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং আরেকজন কর্মকর্তা ডক্টর মাহমুদুল হাসান, এই দুজন মিলে তারা স্থানীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পানি সম্পদ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে তারা তদবির বাণিজ্য করতেন। তো এক সচিব, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলেছেন যে তাদের এই তদবির বাণিজ্যের কথা, এই তিনজনের তদবির বাণিজ্যের কথা বিএনপি জানে, জামাত জানে, ইন্টারিম গভর্নমেন্ট জানে, সবাই জানে, সব সচিবরা জানে, সব কর্মকর্তারা জানে। ছাত্র উপদেষ্টা আসিফের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। ধরেন 2024-এর অগস্টে অনেক সন্ত্রাসীর সাথে এক হিজবুত তাহরীর, নিষিদ্ধ হিজবুত তাহরীর একজন নেতাও মুক্তি পেয়েছিল, কিন্তু আসিফ সজীব এই হিজবুত তাহরীর সদস্যকে ঢাকা উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে এবং তার নেতৃত্বে যে মানে আসিফ সজীবের নেতৃত্বে যে একটি মিলিশিয়া বাহিনী গড়ে উঠছে, তার সাথে কিন্তু এই হিজবুত নেতাকে নিয়োগ দেওয়ার একটি যোগসূত্র রয়েছে। এটি আপনারা একেবারেই ভুল করবেন না কিন্তু, হ্যাঁ, এটি আছে। তো দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করার প্ল্যানে আসিফ প্রস্তুতি নিচ্ছে এবং তার জঙ্গি সংশ্লিষ্টতাকে কিছুতেই খাটো করে দেখার এখানে জায়গা নেই। অন্যদিকে কি হচ্ছে, তার বাবাকে দিয়েও সে নিয়মিত ধরনের চুক্তি বাণিজ্য, লবিং বাণিজ্য ইত্যাদি জড়িয়ে ফেলেছে। ছেলের প্রভাবে এই বাবা নিজ অঞ্চলে এক অরাজকতা সৃষ্টি করে রেখেছে এবং তার হেনস্থার শিকার এক সনাতনী শিক্ষিকা, তার এলাকায় অনেক মানুষ ভিটা ছাড়া ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি 3টি খুনের সাথে জড়িত। সম্প্রতি তার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে পত্রিকাগুলো একটু নড়ে চড়ে বসেছে। সেটি হলো নির্বাচনের ঠিক আগে আগে ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং নিউ মার্কেট এলাকায় 274টি ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, মানে আসিফ সজীব ভুঁইয়ার মন্ত্রণালয় থেকে। মানে পদত্যাগ করার আগে তিনি এই বরাদ্দটি দিয়ে আসেন। তো সেখান থেকে সে দাঁড়াবে ভেবেছিল স্বতন্ত্রভাবে, সেটা আপনারা জানেন। তো একটু দেখুন যে মানে উপদেষ্টা পদ ছাড়ার আগেও কিভাবে একটি প্ল্যাটফর্ম রেডি করে আসলো যেন পরবর্তীতে তার টাকা খাওয়ার মানে চুরি চামারি করার জায়গাগুলো রেডি থাকে। এরপর যদি আরেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলি, হঠাৎ আমরা দেখতে পাই অস্ট্রেলিয়াতে ট্যাক্সি চালানো তার ভাইয়ের ব্যাংকে 6.5 কোটি টাকার লেনদেন। জুলাই সন্ত্রাসের সময় এই ভাই সম্পূর্ণভাবে সে অস্ট্রেলিয়াতে ছিল। তারপর সে এনসিপির হঠাৎ করে আমরা জানতে পারলাম যুগ্ম আহ্বায়ক, এবং তারপর সে শুরু করে বিভিন্ন টেন্ডারবাজি। এখন সে কোটি কোটি টাকার মালিক এবং সে এনসিপির হয়ে মনোনয়ন কিনেছে। তারপরে আমরা যদি সার্জিসের কথা বলি, গরিবের ছেলে, জীবনে রিক্সা চড়বে সে টাকাটাও তার কখনো ছিল না, বাসে করে চলাফেরা করেছে। সেই সার্জিস মিয়া 100টি গাড়ি নিয়ে শোডাউন করে নিজ এলাকায় গেল। সার্জিসের তদবির বাণিজ্যের কথা আপনারা একটু সার্চ দিলে বুঝতে পারবেন। আমার সময় নাই এত কিছু বলার, তবে শুধু এতটুকু বলি যে সার্জিসের প্রভাবে তার নিজের শ্বশুর মানে আইনজীবী শ্বশুরকে বিচারপতি বানানোটা কিন্তু আমরা দেখলাম, তাই না? দুর্নীতির প্রমাণ দেখাতে পারলে কলিজা ছিঁড়ে ফেলবো বলা হাসনাতের মামলা বাণিজ্য টেন্ডার নিয়ে রয়েছে একাধিক প্রমাণ, একাধিক। মাহফুজ আলমের ভাইয়ের মতো হাসনাতের নাম দিয়ে বিভিন্ন জেলায় তদবির বাণিজ্য করে এবং বিশেষ করে বিভিন্ন হিন্দু সরকারি অফিসারদের সে হুমকি ধামকি দিয়ে টাকা আদায় করে। হ্যাঁ, এগুলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূত্র থেকে আমাদের জানা। জাতীয় নাগরিক পার্টির
সদস্য সচিব আক্তার হোসেন এবং হান্নান মাসুদের সম্পর্কে অনেক রকমের অভিযোগ রয়েছে। আক্তার বিভিন্ন জেলায়, আপনারা খুব জানেন এটা, যে আক্তার বিভিন্ন জেলায় তদবির বাণিজ্যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে লাখ লাখ টাকা ইনকাম করে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম বোর্ডের এই এই লোকের কথা তো আপনারা জানেন, সে 400 কোটি টাকা মেরে দিয়েছে, হ্যাঁ, সালাউদ্দিন গাজী। হ্যাঁ, তো এই দুর্নীতি, এই যে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডে যে এই দুর্নীতিটা হলো, এই দুর্নীতির প্রভাব কিন্তু আমরা এই বছরও কাটিয়ে উঠতে পারিনি। বই যায়নি, বই কবে যাবে আমরা জানি না বিদ্যালয়গুলোতে। শেখ হাসিনা যেখানে প্রতি বছর পাঠ্য বই যেন সময় মতো বিতরণ করা হয় সেজন্য বাজেট রেখেছিলেন, বাজেট নিশ্চিত করেছিলেন, সেটা সেটা তিনি অঙ্ক করে সবকিছু করেছিলেন, এবং এই দুর্নীতির কারণে পুরোটাই ভেঙে পড়েছে। আপনারা এতক্ষণ নিশ্চয়ই ভাবছিলেন, অ্যাটলিস্ট আমার সাথে যে নরিন এবং রানা আছে ওরা নিশ্চয়ই ভাবছে যে এতগুলো দুর্নীতিবাজের কথা বললাম, এখানে তাহরিমা ছাড়া আর কোনো মেয়ে নাই, আমরা মেয়েরা কি অনেক ভালো নাকি? তো আমার কথা হলো, আমি আমার অ্যানালিসিসটা আপনাদের বলি। এই যে এনসিপির মেয়েগুলো যারা পদত্যাগ করেছে এবং পদত্যাগ এখনো করেনি, এই এনসিপির মেয়েগুলো হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। মানে জুলাই আন্দোলনে এদের ব্যাংকে কত হাজার হাজার ডলার ঢুকেছে, এবং ডলার ঢুকেছে বলে যে এরা রাতে বিরাতে রাস্তায় পড়েছিল সেগুলো কিন্তু এখন প্রমাণিত। সেগুলো ভিডিও ক্লিপস আছে, সেগুলোর বিভিন্ন স্ক্রিনশট আছে, আমরা জানি সেটা। আগেই বলেছিলাম সবকিছু হিসাব রাখছি, সময় মতো সবই আমরা ছাড়বো। হ্যাঁ, আর তাছাড়া নারী কোটার বিপক্ষে যখন কোনো নারী দাঁড়িয়ে যায় তাদের আপনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলবেন না তো কি বলবেন? হ্যাঁ, তো এই এনসিপি এখন জামাতের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। জামাত তাদের প্রথমে 30টা সিট দিবে বলেছিল, এখন 10টি দিবে কিনা সেটাও সন্দেহ দেখা দিয়েছে। এর পরবর্তীতে এই এনসিপির এদেশে অস্তিত্ব থাকবে কিনা সেটাও আমরা জানি না। এর মধ্যে অনেক জেলায় বৈষম্য বিরোধী নেতারা গণপিটুনি খেয়েছেন, অতর্কিত হামলা শিকার হয়েছেন, এবং অনেক অনেক আক্রমণই তাদের কাছে হয়েছে, আরো হবে, অপেক্ষা করেন। হ্যাঁ, কিন্তু তারা দেশের ক্ষমতায় আসুক না আসুক, তারপরে আমি আপনাদের এই ব্যাপারটি একটু, ওদের দুর্নীতি সম্পর্কে একটু জানালাম। যাদের উপর আপনারা ভরসা করে যুদ্ধে নেমেছিলেন তারা সুন্দর একটা দেশকে লন্ডভন্ড করে নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিয়েছে। সবচেয়ে বড় কথা হলো এদের দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরঞ্চ কখনো দলের বড় ভাই গিয়ে সেই দুর্নীতিবাজকে রক্ষা করেছেন, অথবা সরকারের ভেতর থেকে লোকজন তাদের রক্ষা করেছেন, যার প্রমাণ আমরা সম্প্রতি পেয়েছি। পুলিশ হত্যাকারী মাহাদি এবং 50 কোটি টাকা চাওয়া জুলাই যোদ্ধা তারিমার ক্ষেত্রে এটাই কিন্তু আমরা দেখলাম। কারণ সরকারের ভেতর লোকগুলো জানে এই মব বাহিনী টিকে থাকলে, তারা টিকে থাকবে, তাদের দুর্নীতির পথটা প্রশস্ত হবে।